আবারও ঝুলে গেল চাকরি বাতিল মামলার শুনানি। আর কোনো পথ রইল না এসএসসির কাছে। দীর্ঘদিন যাবৎ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্ট থেকে ফিরে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ফাইনাল রায়দান, তারপরে আবারও সেই সুপ্রিম কোর্টে ফিরে যাওয়া এবং সুপ্রিম কোর্টেও কিন্তু হিয়ারিংয়ের পর আবারও হিয়ারিং হলো, তারপরেও হিয়ারিং হলো, কিন্তু আবারও হিয়ারিং পিছিয়ে গিয়ে ডেট ঠিক হলো 16ই জুলাই পরবর্তী শুনানির জন্য। অর্থাৎ চাকরি বাতিল মামলাটা কিন্তু ঝুলে যাচ্ছে দিনের পর দিন। প্রশ্ন এই জায়গায় নয়, প্রশ্ন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে ঝুলে রইল চাকরি হারাদের ভবিষ্যৎ, সেটা যোগ্য আর অযোগ্য যেটাই হোক না কেন। বর্তমানে রাজ্য জুড়ে যোগ্যরা বঞ্চিত হচ্ছে, যোগ্যরা অযোগ্যদের কারণে পীড়িত হচ্ছেই বলুন, আর দুর্নীতির শিকার হচ্ছেই বলুন, কিংবা ওদের কারণে হ্যারাস্ট হচ্ছেই বলুন। কিন্তু এই 25,000-এর মধ্যে যে সকল যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে নিয়ে মাতামাতি করতে গিয়ে লক্ষাধিক বিএড ক্যান্ডিডেট যেভাবে বঞ্চিত হচ্ছেন, তারা যে অন্ধকারে তলিয়ে যাচ্ছে, সেদিকে কিন্তু পর্ষদ কতটা ভাবছে, সরকার কতটা ভাবছে, বিভিন্ন গণমাধ্যম কতটা ভাবছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। তাই এই ঝুলে রইল চাকরি হারাদের ভবিষ্যৎ, এর পাশাপাশি কিন্তু এটাও বলা যায় যে ঝুলে রইল নতুন করে চাকরি পাওয়ার আশায় থাকা ক্যান্ডিডেটদের স্বপ্ন। আবার একইভাবে বলা যায় ঝুলে রইল বিএড করা প্রতিটি বেকারের জীবন। আমরা প্রত্যেকেই 25,000-ই বলুন আর 26,000-ই বলুন, তাদেরকে নিয়ে মাতামাতি করছি। কেননা প্রধান বিচারপতিও একটা মন্তব্য করেছেন যে 25,000 প্লাস বা 26,000 চাকরি বাতিল কিন্তু একটা গুরুতর বিষয়। অর্থাৎ সারা রাজ্যের পাশাপাশি সারা দেশ জুড়েই কিন্তু 25,000 চাকরি বাতিলকে নিয়ে যেখানে মেতে রয়েছেন, সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে যে প্রত্যেক বিএড করা ক্যান্ডিডেট যারা দীর্ঘ 8 বছর হলো একবারও এসএসসি দেওয়ারই সুযোগ পায়নি, চাকরি পাওয়া তো দূরের কথা, তাদের কথা কিন্তু আর কারোরই হয়তো মনে নেই। বর্তমানে এই 25,000 চাকরি প্রার্থী যাদের চাকরি হঠাৎ করে চলে গিয়েছে, তাদের প্রতি সমবেদনা, তাদের প্রতি মর্মাহত হয়েই কিন্তু এই নতুন করে চাকরির জন্য যে দীর্ঘদিন ধরে আশা, দীর্ঘদিন ধরে অনুরোধ, দীর্ঘদিন ধরে আন্দোলন, সেগুলো কিন্তু প্রত্যেকটাই অন্ধকারে মিশে যাচ্ছে। আমরা চাইব এই 25,000 চাকরি প্রার্থীদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেটার বিচার হোক যথাযথভাবে, কিন্তু তার পাশাপাশি পর্ষদ যদি নতুন করে এসএসসি নিতে পারে, তার জন্য যদি সুপারিশ করে, সেটা বিচারপতির কাছেই হোক, সেটা আদালতের কাছেই হোক, কিংবা সেটা মন্ত্রিসভার কাছেই হোক, তাহলে কিন্তু নতুন করে যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং অনেকের বয়সও শেষের দিকে, জীবনেও অনেক চরম পরিণতি দেখা দিচ্ছে এই এসএসসি না পাওয়ার কারণে, কেননা তাদের কারোরই কিন্তু দ্বিতীয় কোনো পথ হয়তো নেই, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তবুও আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়, যেহেতু 7ই মে 2024 মঙ্গলবার যে হিয়ারিং হলো, সেখান থেকে কি কি তথ্য উঠে আসছে সেগুলো আলোচনার বিষয়, তাই আমরা সেই ব্যাপারটাকেই ফোকাস করার চেষ্টা করব। কেননা এর দ্বারাই আমরা বুঝতে পারবো আগামী নতুন এসএলএসটি হতে আর কত বাকি রয়েছে, বা আদৌ সেটা বাস্তবায়িত হওয়া সম্ভব হবে কি না। 16ই জুলাই পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে, ঠিক করা হয়েছে। অর্থাৎ এখনও অনেক দিন বাকি, প্রায় 1.5 মাসের ওপর। তাহলে সেই 1.5 মাস আমাদেরকে এখন 16ই জুলাইয়ের দিকেই তাকিয়ে বসে থাকতে হবে, এর কোনো উপায় তো আর নেই, বা দ্বিতীয় কোনো রাস্তা নেই। তবে আজকে সারা দিন ধরেই, অর্থাৎ 7ই মে সারা দিন ধরেই 10টা 30 মিনিট
কোর্ট খোলার সাথে সাথেই কিন্তু হিয়ারিং শুরু হয়ে যায় এবং তা চলে কোর্টের নির্ধারিত সময়, অর্থাৎ লাঞ্চ ব্রেকের পরেও, সেকেন্ড আওয়ারেও, শেষ টাইম পর্যন্ত, অর্থাৎ কোর্টের ছুটির সময় পর্যন্ত কিন্তু হিয়ারিং চলে। অর্থাৎ বিচারপতি চন্দ্রচূড় মহাশয় যেটা বলেছিলেন যে তিনি অনেক ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, তিনি তার কথা মতো কিন্তু আজকে করেছেন এবং তিনি অন্য কোনো মামলায় আজ হাত দেননি। সমস্ত টাইমটা জুড়েই, অর্থাৎ দীর্ঘ 6 ঘন্টার ওপর সময় ধরে কিন্তু তিনি মামলাটি দেখেছেন, প্রত্যেকের সওয়াল জবাব শুনেছেন, নিজেও কিছু প্রশ্ন করেছেন, আবার আইনজীবীদেরও বিভিন্ন মতামত শুনেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি 10 মিনিটের টাইম নিয়ে আরও 2 যে বিচারপতি ছিলেন তাদের সঙ্গে বাইরে গিয়ে আলোচনা করে তারপরে কিন্তু তিনি আজকে একটা শর্ট রায়দান করেছেন বা ছোট্ট রায়দান করেছেন। যদিও এটা ফাইনাল রায়দান নয়, তবে তিনি কিন্তু একটা ছোট্ট রায়দান করেছেন এবং সেগুলোই কিন্তু আজকের এপিসোড আমরা ডিটেলস একটু জেনে নেওয়ার চেষ্টা করব। খুব বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, কেননা আপনারাও বিভিন্ন টিভি চ্যানেলে, পত্রপত্রিকায় এ ব্যাপারে আপডেট পাচ্ছেন। আমরা আলোচনা করব একটু অন্যরকমভাবে এবং যে জায়গাগুলো আপনাদের জানা দরকার, যে জায়গাগুলো একটু জেনে নিলে ভালো হয়, সেগুলোই আজকে আলোচনা করব। কোনো নির্দেশের ওপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো না। এখানে বানান কিছু কিছু ভুল হয়েছে, এখানে সেভ করার সময় সমস্যা হচ্ছে, সেটা একটু কম্পেয়ার করে নেবেন, কেমন? কোনো নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হলো না, কোনো তদন্তের ওপরও কিন্তু আজ স্থগিতাদেশ দেওয়া হলো না। আজকে কোন বিষয়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হলো সেটাই আজকের প্রশ্ন। স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু চাকরি বাতিল প্রক্রিয়ার ওপর, অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটের চাকরি বাতিল করা হয়েছিল 25,753 জনের, তাদেরকে কিন্তু পুনরায় বিদ্যালয়ে পাঠানো হচ্ছে এবং তার জন্য তাদেরকে একটা মুচলেখা জমা দিতে বলা হচ্ছে, যে একটা স্বীকারোক্তি দিতে বলা হচ্ছে যে সমস্ত বিষয়টা যেহেতু বিচারাধীন বিষয় রয়েছে, তাই তারা যে বেতন পাবে যদি বাতিল বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের টাকা ফেরত দিতে হবে। আপাতত তারা কিন্তু বিদ্যালয়ে যাবে এবং বেতনও পাবে। গত হিয়ারিংয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সুপার নিউমেরিক পোস্টের ওপর তদন্তের, অর্থাৎ সিবিআই তদন্তের, সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, তাতে ওপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো না। স্থগিতাদেশ এলো চাকরি বাতিল প্রক্রিয়ার ওপর, অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেটকেই কিন্তু, অর্থাৎ যে কোনো ক্যাবিনেট মন্ত্রিসভার সদস্যকে কিন্তু সিবিআই তাদের তদন্তের জন্য গ্রেপ্তার করতে পারে, হেফাজতে নিতে পারে, তাদেরকে জেরা করতে পারে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে প্রথমেই বলেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু অবৈধ। তিনি এ কারণেই বলেন কারণ বিচারপতি চন্দ্রচূড় মহাশয় তাকে জিজ্ঞাসা করেন যে এসএসসির রিপোর্ট অনুযায়ী, কেননা এসএসসি কিন্তু আজ রিপোর্ট দিয়েছে 19,000 চাকরি বৈধ, এবং হাইকোর্টে বারংবার দেওয়া অসম্ভব, দিতে অস্বীকার করলেও সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত দিয়েছে এবং এই দেওয়ার পরেই, অর্থাৎ 19,000 বৈধ, বাকিগুলো অবৈধ, এই যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন যে তাহলে পুরো নিয়োগ বাতিল বা পুরো নিয়োগ অবৈধ, এই কথাটা আপনার বলার যুক্তিসঙ্গতা কোথায়? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই যে বৈধ অবৈধের একটা বিভাজন দেখানো হচ্ছে, সেখানে 19,000 যে বৈধ বলা হচ্ছে, সেই 19,000 বৈধ তা কিন্তু প্রমাণিত নয় এবং সিবিআইয়ের রিপোর্ট থেকেই এই অবৈধদেরকে সিলেক্ট করা হয়েছিল। যদিও এই বৈধদের মধ্যেও এখনও অবৈধ রয়েছে, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে এই 19,000-এর মধ্যেও কিন্তু অবৈধ ক্যান্ডিডেট থাকলেও থাকতে পারে এবং তিনি এও জানান যে 10 থেকে 15 লক্ষ চাকরি বিক্রি করা হয়েছে, অর্থাৎ 10 থেকে 15 লক্ষ টাকায় একটা চাকরি বিক্রি করা হয়েছে। এসএসসি যোগ্য এবং অযোগ্যের মধ্যে একটা হলফনামা দিন, তাহলেই আমরা বিশ্বাস করব যে সেটা যোগ্য আর কারাই বা অযোগ্য। এই হলো মেন ব্যাপার। এবার এসএসসি কিন্তু আজকে স্বীকারোক্তি দিয়েছে যে 19,000 যোগ্য আর বাকি কিন্তু, অর্থাৎ 8,324 জন অযোগ্য।
ওএমআর ডেটা আর এসএসসি রিপোর্টের মধ্যেও কোনো মিল নেই। ওএমআরগুলো কেন নষ্ট করা হয়েছে এই প্রশ্ন যখন বিচারপতির কাছ থেকে করা হয়, অর্থাৎ বিচারপতি এই প্রশ্ন যখন এসএসসিকে করে, তখন এসএসসি জানায় যে 2016-এ নিয়ম অনুযায়ী ওএমআর সিট নষ্ট করা হয়েছে, এমনকি ওএমআরের মিরর কপিও কিন্তু রাখা হয়নি, যদিও সেটার উপর কিন্তু বিচারপতি কোনো রকম আমল দেননি। অবৈধ চাকরি প্রাপকদের কি চিহ্নিত করা সম্ভব এই প্রশ্ন করা হলে রাজ্যের আইনজীবী জানান যে সেটা সম্ভব। তখন প্রশ্ন করা হয় সেই সম্ভবতা কোন তথ্যের ভিত্তিতে, বা এই যে বিভাজন আপনারা দেখালেন 19,000 বৈধ বাকি অবৈধ, সেটা কোন তথ্যের ভিত্তিতে। তখন রাজ্যের বিচারপতি জানান যে নাইসা নামক সংস্থাকে যে ওএমআর মূল্যায়ন করতে দেওয়া হয়েছিল তাদের তথ্য, অর্থাৎ পঙ্কজ বানসাল এর কাছ থেকে পাওয়া হার্ড ডিস্ক, এই সকল তথ্যের উপর ভিত্তি করে কিন্তু এটা প্রমাণিত, বা এই সকল তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু এই বিভাজন তৈরি করা হয়েছে। তখন বিচারপতি বলেন, আপনাদের চেয়ারম্যান তো এই নাইসা নামক সংস্থার সঙ্গে পরিচিতই নয়, এমনকি যে থার্ড পার্টিকে আবার দেওয়া হয়েছিল, তাহলে আপনি এই তথ্য কোথা থেকে পেলেন, বা এই তথ্যের ভিত্তি কতটা। তখন কিন্তু রাজ্যের আইনজীবী এর কোনো উত্তর দিতে পারেননি। কেন এই থার্ড পার্টির কাছে ওএমআর, এই প্রশ্নও কিন্তু থাকে প্রধান বিচারপতির পক্ষ থেকে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 16ই জুলাই পর্যন্ত কারোর চাকরি আর যাচ্ছে না, প্রত্যেকেই আবার বিদ্যালয়ে ফিরে যাচ্ছে, তবে তাদেরকে একটি মুচলেকা বা স্বীকারোক্তি জমা দিতে বলা হয়েছে, যেখানে বলা হবে চাকরি যদি বাতিল হয় বা চাকরি দুর্নীতিগ্রস্তভাবে হয়েছে প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনাদের প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে, এই মর্মে আপনারা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। হাইকোর্টের নির্দেশই কিন্তু বহাল রাখল সুপ্রিম কোর্ট, এটা কিন্তু আজকের রিপোর্ট থেকে পরিষ্কার। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি মহাশয় থেকে শুরু করে যে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল সেগুলো কিন্তু পূর্ণভাবে বহাল রাখা হলো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের নামও আজকে হাইকোর্টে বারংবারই ওঠে, কিন্তু তৎক্ষণাৎ বিচারপতি জানান যে এটা কোনো রাজনৈতিক জায়গা নয়, কেননা সেখানে কেবল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামই ওঠেনি, সেই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামের সঙ্গে রাজনৈতিক দলের যোগাযোগ আছে, অর্থাৎ বিজেপি দলের যোগাযোগ আছে, এই প্রসঙ্গ ওঠে। পাশাপাশি রাজ্যের আইনজীবী এটাও বলেন যে সুপার নিউমেরিক পোস্টের ওপর স্থগিতাদেশের জন্য, কেননা বর্তমানে রাজ্যে ইলেকশন চলছে, সেক্ষেত্রে অর্থমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট মন্ত্রী, সেই সঙ্গে রাজ্যের আইন মন্ত্রী, অর্থাৎ গোটা মন্ত্রী সবাই কিন্তু জেলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তৎক্ষণাৎ প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় জানান এটা রাজনৈতিক আলোচনার কেন্দ্র নয়, রাজনীতির কী পরিস্থিতি সেটা রাজনীতি ভাববে, আমরা বিচার ব্যবস্থার দিকটা প্রধানত লক্ষ্য করব। সেক্ষেত্রে বারংবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু বিচারপতি রাজ্যের আইনজীবীর এই অনুরোধ রাখলেন না। এসএসসি যোগ্য এবং অযোগ্য বিভাজন করতে পারলে কিন্তু পুরো প্যানেল বাতিল, এটা কিন্তু আর বৈধতা থাকছে না আজকের রিপোর্ট অনুযায়ী, কেননা আজকে এসএসসি যোগ্য অযোগ্যের যে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু বিচারপতি শেষ পর্যন্ত মন্তব্য করেন এসএসসি যদি যোগ্য অযোগ্যের বিভাজন করতে পারে, অর্থাৎ প্রমাণিত করতে পারে, যেটা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে তারা প্রমাণ করে দিতে সক্ষম, সেটা যদি তারা বাস্তবায়িত করতে পারে, তাহলে কিন্তু পুরো প্যানেল যে হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে সেটা বৈধতা থাকবে না। এই হলো মেন আজকের সারা দিন, অর্থাৎ 6 ঘন্টা যাবৎ যে সওয়াল জবাব হয়েছে তার সংক্ষিপ্ততম আলোচনা। মোট কথা এটাই দাঁড়ায়, 16ই জুলাই পর্যন্ত এই হিয়ারিংটা ঝুলে গেল। যাদের চাকরি বাতিল হয়েছে তারা বিদ্যালয়ে ফিরে যাচ্ছে, জাস্ট একটা মর্ম বা মুচলেখার ওপর ডিপেন্ড করে। মেন কথা তারা যোগ্যই হোক অযোগ্যই হোক প্রত্যেকেই চাকরিতে পুনরায় বহাল থাকছেন। নতুন করে যারা এসএসসি দেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো একটু দুঃসংবাদ, কেননা এই ম্যাটারটা না মেটা পর্যন্ত
নতুন করে কিন্তু আর এসএলএসটি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন কি করণীয়? নতুন করে যারা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছেন বা এসএসসি দেবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য বলবো এই মুহূর্তে তাদের কি করণীয়। অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিন। তার মানে এই নয় যে আপনি এসএসসি ছেড়ে অন্য, এসএসসিরই অনেক বিভাগ রয়েছে যেগুলোর জন্য প্রিপারেশান নিতে পারেন এবং সেগুলো কিন্তু ভোটের পরেই নোটিফিকেশান আসার সম্ভাবনা 90% রয়েছে। কি সেই সকল পোস্ট, কি সেই সকল চাকরি, সেগুলো নেক্সট এপিসোডে আমরা নিয়ে আসব। আপনাদেরও যদি কিছু জানা থাকে যে বিএড করে সেই সকল পোস্টগুলোতে আবেদন করা যায় এবং তার নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা খুব প্রবল রয়েছে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে সেই আলোচনায় আপনাদের কমেন্টগুলো আমরা আলোচনা করতে পারবো। তো আজকের আপাতত আপডেট এটাই ছিল। আমরা সংক্ষিপ্ততম আলোচনার মধ্য দিয়ে, যদিও সময়টা দীর্ঘ হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ততম আলোচনার মধ্য দিয়ে আমরা এটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন এলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডেই, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।